আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের উচ্চতর গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের উচ্চতর গণিতের প্রশ্ন আমি সমাধান করে দেখাবো। আজকের এই পর্বে আমি আলোচনা করছি রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকার ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে। ক বিভাগে প্রথম যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ তোমরা, উদ্দীপকে f of x is equal to x cube minus x square plus ax plus b এমন একটা সমীকরণ দেওয়া আছে। আবার g of x is equal to x square minus 2x minus 8 আরেকটা সমীকরণ। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে h of x is equal to root over 3 minus 2x এই ফাংশনটার ডোমেইন নির্ণয় করো। তো প্রশ্নটা হচ্ছে এই যে h of x is equal to root over 3 minus 2x এর ডোমেন নির্ণয় করতে হবে। এর ডোমেন মানে হচ্ছে যে এখানে যে চলক x এর যে সমস্ত মানের জন্য এই সম্পূর্ণ রাশিটার মান অর্থাৎ h of x এর মান বাস্তব হবে, রিয়েল নাম্বার হবে, সেগুলোই হচ্ছে এই h of x এর ডোমেইন। তো এখন বাস্তব সংখ্যা পেতে গেলে এখানে যেহেতু রুট ওভার আছে, রুট ওভারের ভেতরে আমাদের অবশ্যই শূন্য বা শূন্য থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান আসতে হবে, কারণ ঋণাত্মক সংখ্যার রুট ওভার সেটা অবাস্তব সংখ্যা। তো এই কারণে আমরা লিখতে পারি যে h of x বিলংস টু রিয়েল নাম্বার হবে অর্থাৎ r হবে যদি ও কেবল যদি এই 3 মাইনাস 2x রুট ওভারের ভেতরে যে অংশটুকু আছে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ শূন্য থেকে বড় বা সমান। ছোট হওয়া যাবে না, ছোট মানে হচ্ছে ঋণাত্মক হলেই ঋণাত্মক সংখ্যার বর্গমূল সেটা অবাস্তব সংখ্যা, তো তখন ওইটা আর ডোমেইনের অংশ হবে না। এখন 3 মাইনাস 2x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 যদি হতে হয়, এখান থেকে আমরা x এর মান বের করব। মাইনাস 2x এ পাশে থেকে 3 এটাকে যদি ডান পাশে নিয়ে যাই -3 হবে। এবার উভয় পক্ষকে যদি -1 দিয়ে গুণ করি, মাইনাস তো উঠে যাবে কিন্তু এই চিহ্নটা উল্টে যাবে। অসমতার ক্ষেত্রে মাইনাস দিয়ে যদি গুণ বা ভাগ করা হয় তাহলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তো সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে যদি 2 দিয়ে ভাগ করি, 2টা ওই পাশে গিয়ে 3/2। তো তাহলে x এর মান যদি 3/2 থেকে ছোট বা সমান হয় তাহলে এই h of x এর আমরা বাস্তব মান পাবো, অর্থাৎ এই h of x এর ডোমেইন h of x is equal to হচ্ছে x such as x less than or equal to 3/2। খ নম্বর প্রশ্নে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে x স্কয়ার বাই g of x। g of x যে রাশিটা আছে সেটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। g of x is equal to x স্কয়ার minus 2x minus 8। তো এটা মিলি টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, দুই পাশে গুণ করলে -8x স্কয়ার হয়। মাঝখানে যদি আমরা -2x এটাকে -4x প্লাস 2x নিয়ে ভাঙি, এদের যোগফল -2x হয়, আবার গুণফল হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8 x স্কয়ার, 8x স্কয়ার -8x স্কয়ার। তাহলে ঠিক আছে। এবার প্রথম দুইটা পদ থেকে আমরা x কমন নিয়ে x -4 পাই, আর পরের দুইটা পদ থেকে +2 কমন নেওয়া যায়, তাতেও x -4 থাকে। এবার এই x -4টাকে যদি কমন নিই তাহলে x আর এখানকার +2 থেকে যায়। তো এটা হচ্ছে এই g of x এই রাশিটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে প্রশ্নটা এখন দাঁড়ালো যে x স্কয়ার বাই g of x এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। g of x মানে হচ্ছে x স্কয়ার - 2x - 8, আর সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি x -4 ইন্টু x + 2। তো এই রাশিটা, এই ভগ্নাংশটা আমরা এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য এই ভগ্নাংশটাকে নিচে যতগুলো উৎপাদক থাকে ততগুলো অংশে বিভক্ত করে নিতে হয়। এখানে দুইটা উৎপাদক আছে, তো দুইটা অংশে বিভক্ত করে নিতে হবে। প্রত্যেকটা অংশের জন্য এক একটা চলক ধরে নিতে হবে। এখানে আমরা a আর b ধরে নিচ্ছি। একটা হলো a বাই x -4 আর একটা এই b বাই x -2। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওপরের পদটা x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ সেটা হলো x স্কয়ার, আর নিচের রাশি দুটো যদি গুণ করা হয় তাহলে এই যে এটা গুণ অবস্থায় ছিল x স্কয়ার হয়। তার মানে সর্বোচ্চ ঘাত ওপরে আর নিচে সমান। তো এই সর্বোচ্চ ঘাতের যে পদ দুইটা সেটা যদি সমান হয় অথবা যদি ওপরের পদটা ঘাত বড় হয়, তো তখন সেই ক্ষেত্রে ভাগ করে এই দুইটা পদ ভাগ করে যে ভাগফলটা পাওয়া যায় সেটাকে এখানে পূর্ণ সংখ্যা হিসেবে নিতে হয়। আর ওপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তো সেই ক্ষেত্রে এটা প্রকৃত ভগ্নাংশ, সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা কোনো ঝামেলা নাই। এখানে x স্কয়ার ভাগ করলে 1 হয়, সে কারণে এখানে একটা 1 পূর্ণ সংখ্যা অতিরিক্ত নিতে হবে। আর বাকি অংশ এই যে এই দুইটা ভগ্নাংশ আকারে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। পরবর্তী কাজ হচ্ছে যে এই 1 নম্বর সমীকরণকে এই যে বাম পাশের যে
হর আছে সেই হর দিয়ে গুণ করব। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে যখন আমরা 1 নম্বর সমীকরণটা তৈরি করেছি, এখানে আমরা অভেদ চিহ্ন দিয়েছি, 3টা সমান, 3টা দাগ। তো অভেদ চিহ্নের মানে হচ্ছে যে এটা এক্স এর যে কোনো মানের জন্য এই দুইটা পক্ষ সমান। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে হরের যে অংশটা আছে x-4 × x+2 দ্বারা যদি আমরা গুণ করি, এই পাশে গুণ করলে নিচের অংশ দুটো কাটা যাবে, তাহলে শুধু x² থাকবে। তারপরে এখানকার অভেদ চিহ্ন 1 এর সাথে x-4 x+2 গুণ করলে এই x-4 × x+2ই হবে। তারপরে প্লাস এই ভগ্নাংশের সাথে যদি আমরা x-4 x+2 গুণ করি, x-4 কাটা যাবে, x+2 থাকবে, অর্থাৎ a × x+2। সহজ কথা, এখানে নিচে যা থাকবে সেটা বাদ দিয়ে অন্যটা গুণ হয়ে যাবে। এখানে x+2 আছে b এর নিচে, তাহলে x+2টা কাটা গিয়ে x-4 b এর সাথে গুণ, অর্থাৎ b × x-4। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে একটা কথা লিখে দিলে ভালো হয় যে এটা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, অর্থাৎ এই যে এই অভেদ, এটার বাম পক্ষ আর ডান পক্ষে x এর যে কোনো বাস্তব মান যদি আমরা বসাই, তাহলে বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান হবে। তো এই কারণে আমরা x এর যে কোনো মান আমাদের প্রয়োজন মতো ধরে নিতে পারি। এখন মান ধরে নিতে পারি, এখন কোন মানটা ধরবো সেটা নির্ভর করে যে আমাদের হচ্ছে যে a আর b এর মান বের করতে হবে। তার জন্য কোন মানটা ধরলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। ধরো প্রথমে আমরা a এর মান বের করতে চাই, তো তার জন্য আমাদের এই b এর অংশটা শূন্য করতে হবে। x এর মান যদি আমরা এখানে 4 ধরি, তাহলে 4 - 4 বিয়োগ করলে 0 হয়, 0 এর সাথে এই b এর অংশটুকু গুণ করে b গুণ করে 0ই হয়ে যাবে, তাহলে bটা ভ্যানিশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা a এর মান বের করতে পারবো। তো এই কারণে x এর মান আমরা 4 বসাচ্ছি। x এর যে কোনো বাস্তব মানের জন্য যেহেতু ওই অভেদটা সত্য, আমরা আমাদের ইচ্ছা মতো এখানে মান ধরে নিতে পারি। তো আমরা লিখলাম যে 2 নং সমীকরণে x = 4 বসিয়ে পাই। 4 বসালে এই যে বাম পাশে 4²। এখানে দেখো আমরা একটু সংক্ষেপে হিসাব করব, যেহেতু এটা হায়ার ম্যাথ, যারা অঙ্কে ভালো তাদের জন্যই এটা। তো এখানে একটু সংক্ষেপ করতে হবে, তা না হলে এখানে মানে অনেক বড় বড় অঙ্ক হয়ে যায়। এখানে যদি 4 বসানো হয়, 4 থেকে 4 মাইনাস করলে 0 হয়, তাহলে 0 এর সাথে এই অংশটুকু গুণ করে এটা 0ই হয়ে যাবে। তো এটা সরাসরি শূন্য লিখে দেওয়া হলো। b এর অংশটা এটাও শূন্য হবে, কারণ এটা শূন্য করার জন্যই আমরা এখানে x এর মান 4 ধরেছি। তো তাহলে এটাও শূন্য হবে, তো এই অংশটা এখানে আর লেখাই হয়নি। এখানে যদি x এর মান 4 বসানো হয়, 4 + 2 a × 4 + 2 অর্থাৎ 6a হয়, গুণ করে শূন্য যোগ করা না করা একই কথা। তো এই পাশে 6a আর এই 4² করলে হচ্ছে 16। তো এটাকে যেহেতু আমরা a এর মান বের করব, এই অংশটাকে বাম পাশে লিখলাম, 4² 16, সেটাকে ডান পাশে লেখা হলো। তাহলে a = 6, ডান পাশে গিয়ে ভাগ 16/6, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 8/3 হয়। a এর মান আমরা পেয়ে গেলাম। এখন b এর মান পাওয়ার জন্য আমাদের এই a এর অংশটুকুকে শূন্য করতে হবে। a এর সাথে এখানে x+2 গুণ অবস্থায় আছে, যদি আমরা x এর মান -2 ধরি, -2 আর +2 যোগ করে 0 হয়ে যাবে, a এর সাথে সেটা গুণ করে 0ই হবে। তো সেই ক্ষেত্রে আমরা b এর মান বের করতে পারবো। এই কারণে x এর মান এখন 2 বসানো হলো 2 নম্বর সমীকরণে। 2 বসালে বাম দিকে x² ছিল, x এর মান -2 বসালে -2², a এর অংশটা 0 হয়ে যাবে। সামনের যে x-4 × x+2 ছিল সেটা সবসময় 0 হবে। তাহলে b এর অংশে x এর মান বসিয়ে -2 - 4 অর্থাৎ -6 হয়, -6 × b, সেটাকে এই পাশে লিখেছি, আর -2² করলে 4। এবার তাহলে b = হচ্ছে এই -6টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 4/-6। 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 2/3, মাইনাসটাকে সামনে লিখে দিলে হয়, যে কোনো এক জায়গাতে লিখলেই হয়, সামনে লিখে দিলেই ভালো হয়। তাহলে a আর b দুইটা ধ্রুবপদ যে আমরা ধরে নিয়েছিলাম সেই দুটোর মান পাওয়া গেছে। এখন a আর b এই দুটার মান আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণে বাম পাশের অংশ ছিল হচ্ছে x²/x-4 × x+2। এরপর এই যে আবার সেই অভেদ চিহ্ন +1 প্লাস এখানে a ছিল, সেই a এর জায়গাতে a এর মান 8/3 বসানো হলো, নিচে x-4 প্লাস b এর মান -2/3 আর নিচে x+2। 8/3 এর সাথে এই x-4 এটা ভাগ অবস্থায় আছে, তো এটা একটু আমরা সংক্ষেপে হিসাব করেছি। এটা এই 8/3 এর সাথে যদি এটা ভাগ করি, গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা ওপরে 1 আর নিচে x-4 হবে, তার সাথে 8/3 গুণ হয়ে এই যে 8টা ওপরে আর 3 এই x-4 এর সাথে গুণ হবে। অর্থাৎ সংক্ষেপে আমরা শর্টকাট হিসাব করতে পারি যে এই 8 এটা ওপরে থাকবে, নিচের এই 3টা এই নিচের হরের সাথে গুণ হয়ে যাবে। এখানে সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস প্লাসে মাইনাস করে দেওয়া হয়েছে, একই কথা 2
3টা এখানে x প্লাস 2 এর সাথে গুণ অবস্থায় 3 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটাই হচ্ছে এই প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের প্রকাশিত রূপ। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স হলে প্রমাণ করো যে 2a মাইনাস 3b ইজ ইকুয়াল টু 4। তো এফ অফ এক্স হচ্ছে এই রাশিটা, উদ্দীপকে সেটা দেওয়া আছে, আর জি অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 এই রাশিটা, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এক্স মাইনাস 4 আর ইন্টু এক্স প্লাস 2 এই দুইটা উৎপাদক পেয়েছিলাম। এখন প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স এর একটা উৎপাদক হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্স কে ভেঙে যেহেতু এই দুইটা উৎপাদক পাওয়া যায়, তো তার মানে হলো কি যে এফ অফ এক্স এর এই এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 2 এই দুইটাই হচ্ছে এই এফ অফ এক্স এর উৎপাদক। তো যদি উৎপাদক হয়, উৎপাদক দিয়ে এফ অফ এক্স কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না বা ভাগশেষ শূন্য হবে। এক্স মাইনাস 4 দিয়ে এফ অফ এক্স কে ভাগ করার অর্থ হচ্ছে এক্স এর মান যদি আমরা 4 বসিয়ে দিই তাহলেই এটার ভাগশেষ পাওয়া যায়। আর যেহেতু এটা উৎপাদক, তো সেই ক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ এক্স এর মান এখানে 4 বসালে এই রাশিতে এক্স এর মান যদি 4 বসাই তো সেটার মান শূন্য হবে। একইভাবে এক্স প্লাস 2 সেটাও একটা উৎপাদক, এখান থেকে এক্স মাইনাস 2 এক্স এর মান মাইনাস 2 যদি বসানো হয় তো সেই ক্ষেত্রেও এই রাশিটার মান শূন্য হওয়ার কথা। আমরা লিখেছি যে এফ অফ এক্স এর একটা উৎপাদক জি অফ এক্স হলে এফ অফ 4 এবং এফ অফ মাইনাস 2 এর মান শূন্য হবে। তার মানে এফ অফ 4 এফ অফ এক্স এর জায়গাতে যেখানে যেখানে এক্স ছিল সেখানে 4 বসিয়ে লেখা হয়েছে, আর সেটার মান শূন্য হওয়ার কথা, একবারে এটা শূন্য লেখা হয়েছে, একটা সমীকরণ গঠন করা হয়েছে। এখন 4 কিউব করলে 64 মাইনাস 4 স্কোয়ার করলে 16 4a প্লাস b। এখানে 64 থেকে 16 মাইনাস করলে 48 হয়, সেটাকে আমরা ডান পাশে নিয়ে গিয়ে মাইনাস 48 লিখলাম। 4a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস 48, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর আবার এফ অফ মাইনাস 2 সেটার মানও শূন্য হওয়ার কথা। সমীকরণে রাশিটাতে এক্স এর পরিবর্তে মাইনাস 2 বসিয়ে লেখা হয়েছে, আর সেটা ইজ ইকুয়াল টু শূন্য। তো এটা হিসাব করে মাইনাস 2 কিউব করলে মাইনাস 8 হয়, তারপরে এই মাঝখানে মাইনাস 2 স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, প্লাস 2 স্কোয়ার করলে 4 হয়, সামনের মাইনাস, এই মাইনাসটা থেকে যাচ্ছে 4, তারপরে এই প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখানে মাইনাস 8 আর মাইনাস 4 মিলে মাইনাস 12 হয়, সেটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস 12 হয়ে যাবে, আর এদিকে 2a প্লাস b থাকবে। এ হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 1 আর 2 নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা প্রথমে a আর b এর মান বের করব। তো 1 থেকে যদি 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, তার নিচে 2 নম্বর সমীকরণ। বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়, তারপর এই মাইনাস বি এটা আর এটা হলো প্লাস বি, সেটা কেটে দিতে পারি। 4a আর এটা এখন প্লাস হয়ে গেছে, প্লাস 2a যোগ করলে 6a হয়। 48 থেকে মাইনাস 12, দুঃখিত, এটা মাইনাস 48 আর নিচের এটা এখন মাইনাস হয়ে গেছে, মাইনাস 12, দুইটা একই রকম চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে সেটা যোগ করে দিতে হবে, 60 হয়। তাহলে a ইজ ইকুয়াল টু 6টাকে যদি আমরা ডান পাশে নিয়ে 60-র সাথে ভাগ করে দিই, সামনে মাইনাস আছে, ভাগ করলে 6 × 10 = 10, এর মান হচ্ছে মাইনাস 10। এর মান এখন যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা b এর মান পাবো। এখানে আমি 2 নম্বরে বসিয়েছি, মাইনাস 2a ছিল, এর মান এখানে মাইনাস 10 বসানো হলো, প্লাস b ইজ ইকুয়াল টু 12। মাইনাস 2 আর মাইনাস 10 গুণ করলে প্লাস 20 হয়, সেটাকে যদি ডান পাশে নিয়ে 12 থেকে বিয়োগ করি, 12 থেকে 20 বিয়োগ করলে মাইনাস 8, তাহলে b এর মান পাওয়া গেল মাইনাস 8। আমাদের দেখাতে বলা হয়েছে এই যে 2a মাইনাস 3b এটার মান হচ্ছে 4। তো আমরা এটাকে বাম পক্ষ হিসেবে লিখলাম, লিখে এখানে a আর b এর জায়গাতে আমরা যে a b এর মান বের করেছি সে মান বসিয়ে দিলাম। a হচ্ছে মাইনাস 10 আর b হলো মাইনাস 8। 10 দুগুণা 20, সামনে মাইনাস আছে, মাইনাস হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 3 × 8 = 24। 24 থেকে 20 বাদ দিলে 4 হয়, তাহলে ডান পক্ষের সাথে সেটা মিলে যায়, অর্থাৎ সেটা প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটার উদ্দীপকের আগে আমরা ক নম্বর প্রশ্নটা দেখি। এখানে একটা সমীকরণ সমাধান করতে বলেছে, সূচকীয় সমীকরণ। তো এই সমীকরণটা আমরা লিখে নিয়েছি, 2^2x minus 3 × 2^x plus 2 is equal to minus 32। এখানে 2 এর উপরে 2x পাওয়ার আছে, এটাকে আমরা 2^x হোল স্কোয়ার এইভাবে করে লিখতে পারি, কারণ আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয়। তো x তার উপর যদি আবার 2 পাওয়ার থাকে 2x হয় গুণ করে, 2x পাওয়ার হয়, তো এই যে 2x এটার মতো হয়ে যায়। তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি। এখানে এই যে
টু টু দ্য পাওয়ার এক্স প্লাস টু ছিল, এটাকে আমরা একটু ভেঙে টু টু দ্য পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে একই রকম সংখ্যা গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়। তো এই টু গুণ করলে হচ্ছে এক্স প্লাস টু এই যে আগের মতো হয়ে যাবে। তো সেটাকে উল্টাভাবে ভেঙে এইভাবে লেখা হলো। ডান পাশের -32 বাম পাশে নিয়ে প্লাস করা হলো, ডান দিকে তাহলে 0। এখানে এই যে 2x, এখানে একটা 2x থাকলো, একই রকম সংখ্যা। এটাকে আমরা কিছু একটা ধরে নিয়ে তারপর অঙ্কটাকে সহজে সমাধান করব। টু টু দ্য পাওয়ার এক্স, এটাকে যদি আমরা এ ধরে নিই, এ তার উপরে স্কোয়ার মাইনাস এখানে 3, আর এই যে 2 স্কোয়ার করলে 4 হয়, 3 4 12, আর এটাকে আমরা এ ধরলাম, তাহলে 12 12 এ প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই টু টু দ্য পাওয়ার এক্সকে যে এ ধরেছি সেটা এখানে সাইড নোটে লিখে দিলাম। এখন এই অংশটুকু মিডল টার্মের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দুই পাশে গুণ করলে প্লাস 32 এ স্কোয়ার হয়, মাঝখানে যদি আমরা -12 এ কে -8 এ আর -4 এ নিয়ে ভাঙি তাহলে দুই পাশের গুণফলের সমান হয় এদের গুণফল, আর এই দুইটা যোগ করেও -12 এ এর সমান হয়। তারপর উৎপাদকের বিশ্লেষণ, এটা মিডল টার্ম, বোঝানোর কিছু নেই আর। বিশেষ করে যারা হায়ার ম্যাথ নিয়েছো তাদের জন্য এটা ডাল ভাত। তো এখানে প্রথম দুইটা পদ থেকে এ কমন নিলে a-8, তারপরের দুইটা পদ থেকে -4 কমন নিয়ে a-8 হয়। তারপর a-8 কমন নিলে এই a-4 ডান দিকে আছে 0। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদের যে কোনো একটা 0 হবেই। তো a-8 ইজ ইকুয়াল টু 0 অথবা a-4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো a ইজ ইকুয়াল টু 8। এখন a মানে তো আমরা ধরে নিয়েছিলাম, a হচ্ছে আসলে টু টু দ্য পাওয়ার এক্স, আর 8কে আমরা 2 এর উপরে 3 পাওয়ার দিয়ে লিখতে পারি। এখন দুই পাশের ভিত্তি সমান, ভিত্তি বাদ দিয়ে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3। x এর একটা মান পাওয়া গেল। আবার ডান পাশের এই যে এই অংশ a-4 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু 4 পাই। 4কে 2 স্কোয়ার লেখা যায়, আর a হলো টু টু দ্য পাওয়ার এক্স, তাহলে দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে x ইজ ইকুয়াল টু 2। তাহলে x এর মান পেলাম 3 আর 2। তো নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 3 অথবা 2। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকের সাহায্য দরকার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x ইজ ইকুয়াল টু 5/2 হলে উদ্দীপকের সাহায্যে 7তম পদের মান এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। তো উদ্দীপকে একটা অসীম গুণোত্তর ধারা দেয়া আছে, আমরা এখানে এই গুণোত্তর ধারাটা লিখে নিয়েছি। এখানে x দিয়ে ধারাটা দেয়া আছে। তো প্রশ্নে বলা হয়েছে যে x ইজ ইকুয়াল টু যদি 5/2 হয়, তো আমরা এই ধারাটে যেখানে যেখানে x আছে সেখানে 5/2 বসিয়ে দিলাম। 5/2 বসানো হলে এখানকার এই যে 2 কেটে 5 প্লাস 1 থাকে, অর্থাৎ 6 হয়, 1/6। এভাবে প্রত্যেকটা অংশে একই রকম হিসাব, এখানে স্কোয়ার, শুধু পাওয়ারগুলো আলাদা। তো এরকম একটা ধারা তৈরি হলো x এর মান 5/2 বসিয়ে। এখন এই ধারাটার হচ্ছে 7তম পদ বের করতে বলেছে এবং 10 পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। এটা একটা গুণোত্তর ধারা, ধারাটার প্রথম পদ a ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে 1, তারপর সাধারণ অনুপাত যেটাকে আমরা r দিয়ে প্রকাশ করি। সাধারণ অনুপাত পরের একটা পদকে আগের পদ দিয়ে ভাগ করলে পাওয়া যায়, তো এক্ষেত্রে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, 1 দিয়ে যাকেই ভাগ করি সেটাই হয়। এখানে r এর মান এটা 1 থেকে ছোট সেই কথাটা লিখে নিলাম, কারণ পরবর্তীতে আমাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টির, গুণোত্তর ধারার সমষ্টির আমরা জানি যে 2 ধরনের সূত্র আছে। r এর মান ছোট হলে একরকম, 1 থেকে ছোট হলে, আর r এর মান যদি 1 থেকে বড় হয় তো সেক্ষেত্রে আরেক রকম সূত্র। এ কারণে এই কথাটা এখানে লিখে নেওয়া হলো। ধারাটার 7তম পদ বের করতে বলেছে। 7তম পদ nতম পদের সূত্র আমরা জানি, ar টু দ্য পাওয়ার n-1। তো এখানে 7তম পদ লিখেছি, সরাসরি n এর মান 7 বসিয়ে দিলাম। তারপরের লাইনে a আর r এর জায়গাতে a আর r এর মান বসানো হলো। তারপর হিসাব করলে 1/6, 1 এর উপরে 6 পাওয়ার দিলে 1ই হয়। 6 এর উপরে 6 পাওয়ার দিয়ে এভাবে করে লিখতে পারি, অথবা 6 এর উপরে 6 পাওয়ার দিয়ে যত হয় ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে সেটাও লিখে দিতে পারি। খ নম্বর প্রশ্নের দ্বিতীয়াংশে ধারাটার 10 পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো গুণোত্তর ধারার nতম পদের সমষ্টি সূত্র আমরা জানি যে a যখন r এর মান হচ্ছে 1 থেকে ছোট তখন a ইন্টু 1 - r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r হয়। তো আমরা এখানে 10 পদের সমষ্টি লিখছি, r এর মান 10 বসিয়ে দিলাম। তারপরের লাইনে a আর r সেগুলোর মান বসানো হয়েছে। এখন এখানে এই 1 এটা গুণ অবস্থায় আছে, এটা 1 গুণ করা না করা একই কথা, তো এটা আর প্রয়োজন নেই। পরের লাইনে এই 1 এর উপর 10 পাওয়ার দিলে 1ই হয়, আর 6 এর উপর 10 পাওয়ার দিলে 6 টু দ্য পাওয়ার 10। এটাকে যদি আমরা লসাগু নিই, 6 টু দ্য পাওয়ার 10 লসাগু হবে, 1 এর সাথে গুণ হয়ে এখানে 6 টু দ্য পাওয়ার 10, তারপরে -1। আর নিচে 1 থেকে যে 1 - 6 আছে বিয়োগ, সেটা বিয়োগ করা হয়েছে লসাগু নিয়ে। নিচের অংশে বিয়োগ করলে 6 থেকে 1 মাইনাস করলে 5/6 হয়, আর উপরে
এটাকে আমরা এভাবে রেখে দিতে পারি। নিচের অংশ এটা ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দেই 6, আর এখানে 6^10 যদি কাটি, এখানে 6^9 থাকবে। ইচ্ছা করলে একবারে পুরো অংশটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দিতে পারো। ইচ্ছা করলে এটাকে এই শুধু 6 আর 6^10 কেটে এখানে 6^9 ইন্টু 5 আর উপরে অংশটা এভাবে রেখে দিতে পারো, কারণ অনেক বড় পাওয়ার, অনেক বড় সংখ্যা, তো এটা পাওয়ার হিসাবে রেখে দিতে পারো। আবার এভাবে করে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে পাওয়ারটার হিসাব করে এভাবে করে লিখেও দিতে পারো। তো সেটা যেভাবে লিখো, 10 পদের সমষ্টি হচ্ছে এটা। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এটা খুবই কমন একটা প্রশ্ন, প্রায় প্রতিবারই এরকম একটা প্রশ্ন থাকে, বিশেষ করে যখন এই সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম গুণোত্তর ধারার অধ্যায়টা থেকে প্রশ্ন থাকে, তখন এই প্রশ্নটা একটা মানে মাস্ট কমন প্রশ্ন। তো সেটা নিয়মটা ভালো করে বুঝে নিলে এই ধরনের সব প্রশ্নের উত্তর তোমরা পারবে। এখানে যে ধারাটা দেয়া আছে উদ্দীপকে, সে ধারাটা লিখে নিয়েছি। ধারাটার প্রথম পদ এ হচ্ছে 1, তারপর সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি ভাগ করি তাহলে সাধারণ অনুপাত পাবো, 1 দিয়ে ভাগ করলে এটাই হওয়ার কথা। তো এখন বলা হয়েছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। তো সেই শর্তটা হচ্ছে যে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি মডিউলেশন অফ আর লেস দেন 1 হয়। তো এই শর্ত এটা এই ধরনের সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, এই কথাটুকু এখানে লেখা জরুরি, তো এটা তোমরা খেয়াল রাখবে। তো মডিউলেশন অফ আর, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে 1/2x + 1, এটার মডিউলেশন, এটা হচ্ছে মডিউলেশন মানে হচ্ছে পরম মান, এটার পরম মান সেটা ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। সেটা যদি 1 থেকে ছোট হয় তাহলে এটার অসীমতক সমষ্টি থাকবে। এখন এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা যেহেতু মডিউলেশন সাইনের মাধ্যমে আছে, মধ্যে আছে, তো আমরা এখান থেকে দুইটা অংশ ভেঙে নিতে পারি। একটা হচ্ছে যে -1 এর থেকে এই সাধারণ অনুপাতটা বড়, আর হচ্ছে 1 থেকে ছোট। তাহলে এই দুইটা অংশ নিয়ে আমাদের আলাদাভাবে হিসাব করতে হবে। -1 থেকে যদি এই অনুপাতটা বড় হয় সেটা একটা অংশ, আবার 1 থেকে +1 তার থেকে যদি ছোট হয় সেটা আরেকটা অংশ। দুই অংশ আলাদাভাবে হিসাব করছি। এখানে দেখো, প্রথমে এই ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যা করার জন্য এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে নিচে 1 হবে, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এটা 2x + 1 লেখা যায়। আর -1 এর নিচে একটা 1 আছে, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই -1ই হবে। যখন ভগ্নাংশ উল্টিয়ে দেওয়া হবে তখন এই অসমতার চিহ্ন সেটা উল্টে যাবে, লেস দেন ছিল এটা গ্রেটার দেন হয়ে যাবে। এই অসমতার চিহ্ন দুইটা কারণে চেঞ্জ হয়, একটা হচ্ছে যখন এই ভগ্নাংশগুলো উল্টে যাবে তখন, আর দ্বিতীয়ত হচ্ছে ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে যদি উভয় পক্ষকে গুণ অথবা ভাগ করা হয়। তো এরপর এই ভগ্নাংশ এই অংশটাকে আমরা বাম পাশে আর -1টাকে ডান পাশে লিখলাম, তাহলে এই চিহ্নটা আবার উল্টিয়ে দিতে হবে। 1 ডান পাশে গিয়ে -1 হবে, -1 আর -1 মিলে -2, সবশেষে এই 2টাকে যদি ডান পাশে নিয়ে ভাগ করে দেই, -2 এর সাথে 2 ভাগ করে -1, তাহলে x লেস দেন -1, এটা একটা শর্ত। আর এই যে এই অংশ থেকে আমরা পাই, এখানেও প্রথমে উল্টিয়ে দেওয়া হলো, 2x + 1 হলো, ডান পাশে 1কে উল্টিয়ে 1ই হয়, আর মাঝখানের চিহ্নটাও উল্টিয়ে দিতে হবে। তারপর এই +1 সেটাকে ডান পাশে নিয়ে গেলে 1 থেকে মাইনাস হয়ে 0 হয়ে যাবে, তাহলে x = 2টা ডান পাশে গিয়ে 0 সাথে ভাগ হয়ে 0। তাহলে আমরা শর্ত পাচ্ছি যে x এর মান যদি -1 থেকে ছোট হয় অথবা 0 থেকে যদি বড় হয়, তো নির্ণয় শর্ত x লেস দেন -1 অথবা x গ্রেটার দেন 0। এই শর্তে হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। এখন ধারাটার আবার অসীমতক সমষ্টিও নির্ণয় করতে বলা হয়েছে। অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি যে s ইনফিনিটি, অর্থাৎ অসীমতক সমষ্টি সূত্র হচ্ছে a/1 - r। a হলো প্রথম পদ 1, আর নিচে 1 - r, সাধারণ অনুপাত 1/2x + 1। তো এগুলোর মান বসানোর পর নিচে এটা বিয়োগ অবস্থায় আছে, এটা যদি লসাগু নিয়ে আমরা বিয়োগ করি 2x + 1 লসাগু হবে, এখানে 2x + 1, তারপরে মাঝখানে মাইনাস এই 1 +1 -1 কাটা যাবে, 2x বাই এই সংখ্যাটা থাকবে। 1 এর সাথে এই ভগ্নাংশ এটা ভাগ অবস্থায় আছে, একই সাথে 1 এর সাথে যদি আমি এটা গুণ করে উল্টিয়ে দিই তাহলে এই 2x + 1টা উপরে যাবে, আর এখান থেকে হিসাব করে যে শুধু 2x থাকবে, সেই 2xটা নিচে। 1 এর সাথে এই অংশ গুণ করলে এটাই হয়। তো এটাই হচ্ছে এই
প্রদত্ত ধারাটার অসীমতক সমষ্টি। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে পি আর কিউ দুইটা দ্বিপদী রাশি দেয়া আছে, আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লগ কে টু দ্য পাওয়ার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তো এই যে এটা হচ্ছে প্রশ্নের সমীকরণটা, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। আমরা প্রথমে এই যে আর গুণন করলাম 2 এর সাথে, এটা নিচের সংখ্যা, এটা গুণ হয়ে 2 লগ কে এক্স সেটাকে এ পাশে লিখলাম, আর এটা 2 এর নিচে তো কিছু নাই, মানে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, এটাকে বাম পাশে লিখলাম, অথবা এটাকেও বাম পাশে লিখতে পারতাম, সেটাই ভালো হতো। তো সেটা পরের লাইনে করেছি। এই সামনে লগের সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে লগের আর্গুমেন্টের উপর পাওয়ার দিয়ে লেখা যায়, অর্থাৎ এক্স স্কোয়ার হিসেবে লেখা যায়। তো সেটা লিখে একই সাথে এটাকে বাম পাশে লেখা হয়েছে, আর এই অংশটাকে ডান পাশে। দুই পাশ থেকে এখন আমরা যদি লগকে বাদ দিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানকার 1 প্লাস এক্স পাবো। তারপর সবকিছু এক পাশে নিয়ে ডান পাশে শূন্য করা হলো। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি, এখানে এ হলো 1, বি হলো -1 আর সি হচ্ছে -1। তো আমরা আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের যে সূত্র জানি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো সেই সূত্রানুসারে এখানে একবারে হিসাব করা হয়েছে। এটা 2 মার্কের একটা প্রশ্ন। সূত্র লিখে আবার সেগুলো কোনটা এ কোনটা বি এগুলো যদি লিখতে যাই তো সেটা বেশ বড় হয়ে যাবে। এমনিতেই 2 মার্কের অঙ্ক হিসেবে এটা একটু বড়ই হয়ে গেল আমার মতে। তো সূত্রানুসারে মান বসিয়ে দেওয়া হচ্ছে মাইনাস বি হচ্ছে যেহেতু -1 মাইনাস তারপরে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ -1 স্কোয়ার মাইনাস 4ac। 4 হলো 4 সূত্রের, 1 হচ্ছে এখানকার এ, আর সি হচ্ছে -1, আর নিচে 2 ইন্টু এ। হিসাব করলে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস, তারপরে রুট ওভারের মধ্যে -1 স্কোয়ার প্লাস 1 হয়ে যায়, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 4 × 4, 4 আর 1 যোগ করলে 5 √5 বাই নিচে হচ্ছে 2, 1 প্লাস মাইনাস √5 বাই 2। তো এটার প্লাস মাইনাস অর্থাৎ দুইটা সংখ্যা এখানে, একটা প্লাসের 1 প্লাস √5 বাই 2 লিখতে পারি, আর অথবা মাইনাসের অংশটাকে যদি নেই 1 মাইনাস √5 বাই 2। এখন খেয়াল করো যে এটাতে কোনো সমস্যা নেই, এটা এক্স এর একটা মান, কিন্তু এই মানটাতে 1 মাইনাস √5 এর মান 2 পয়েন্ট সামথিং হয়, অর্থাৎ 2 এর থেকে বড় এটা। তো 1 থেকে যদি এটা মাইনাস করা হয় তাহলে ঋণাত্মক একটা সংখ্যা পাওয়া যাবে, 2 দিয়ে ভাগ করলে সেটা ঋণাত্মকই হবে। তো এক্স এর মান ঋণাত্মক এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না, কারণ এটা লগের একটা অঙ্ক, ঋণাত্মক সংখ্যার লগারিদম সেটা সংজ্ঞায়িত না। তো এখানে আমরা লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। ইচ্ছা করলে আর একটু বিস্তারিত লিখতে পারো যে ঋণাত্মক সংখ্যার লগ গ্রহণযোগ্য না, বা লগারিদম ঋণাত্মক সংখ্যার জন্য গ্রহণযোগ্য না, এরকম একটা কথা লিখে দিতে পারো। তাহলে এটা গ্রহণযোগ্য না হলে এই যে এক্স এর যে অন্য মানটা আছে 1 প্লাস √5 বাই 2, এটাই হচ্ছে আনসার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের পি এর বিস্তৃতিতে r+1তম পদ আর r+2তম পদের সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। পি যে রাশিটা দেয়া আছে দ্বিপদী রাশি 2x² + 3/x হোল টু দ্য পাওয়ার 19, অনেক বড় পাওয়ার দেয়া আছে এখানে। তো যাই হোক, এটা বড় পাওয়ার দেয়া থাকলে কিছুটা কঠিন বটে, কিন্তু খুব বেশি কঠিনও না। এটা হায়ার ম্যাথের হিসাবে বলা চলে যে মাঝামাঝি ধরনের একটা অঙ্ক। এটা স্কুলের প্রশ্নে সাধারণত একটু কঠিন প্রশ্ন থাকেই। তো আমরা এখানে r+1তম প্রশ্নে বলা হয়েছে যে r+1তম আর r+2তম এই দুইটা পদের সহগ সমান। তখন r+1তম পদ আমরা কিভাবে এখান থেকে বের করতে পারি? যততম পদ হয় এই সর্বোচ্চ পাওয়ারটাকে তার থেকে 1 কম বিস্তৃত করতে হয়। মানে এখানে যদি ধরো যে 5তম পদ আমাদের বের করতে হইতো, তাহলে 19c4 হতো। 19c এই ক্ষেত্রে r+1 এর থেকে 1 কম r হয়, তো এই কারণে 19cr। তো এটাকে আমরা ইচ্ছা করলে যে এইভাবেও লিখতে পারি, 19r এভাবে লিখতে পারো। তো যেভাবে লেখো সেটার হিসাব একই। আমি এভাবে লিখলাম 19cr। তারপর এখানকার হচ্ছে যে এটা হলো এই যে এখানকার দ্বিপদী রাশির প্রথম পদটা, আর 3/x এটা হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের উপর সব সময় এই যে এখানে সি এর নিচে যে মানে যে সংখ্যাটা থাকে তত পাওয়ার হয়, আর এইটার পাওয়ার প্রথম পদের পাওয়ার এই 2 পাওয়ার যোগ করে সর্বোচ্চ যে n এর মান সেই n এর মানের সমান হতে হয়। তো এখানে যদি r হয়, এখানে 19 - r হতে হবে, কারণ এই 19 - r আর r যোগ করলে -r + r কেটে 19 এই n এর সমান হবে। তো
তো এভাবে যে কোনো একটা পদ বিস্তৃতির মাঝখান থেকে যে কোনো একটা পদ আমরা বের করতে পারি। যততম পদ তার থেকে এক কম বিস্তৃত করতে হবে। সি এর নিচে যা থাকবে দ্বিতীয় পদের উপর তত পাওয়ার, আর প্রথম পদ দ্বিতীয় পদ দুইটার পাওয়ার একত্রিত করে, যেহেতু সর্বোচ্চ এন এর সমান হতে হয় এ কারণে এই এমনভাবে এটার পাওয়ার দিতে হবে যাতে করে এই দুইটা মিলে যোগ করে এন এর সমান হয়। তো এইভাবে লেখার পর এখানে 19 CR, যেহেতু আমরা আর এর মান জানি না, আর এর মানটাই বের করতে হবে, এ কারণে এটা হিসাব করা সম্ভব হচ্ছে না আপাতত। এখানে 2 এর উপর 19 মাইনাস আর পাওয়ার লিখলাম, আবার এক্স স্কোয়ারের উপরেও সেই একই পাওয়ার, এক্স স্কোয়ার 2 আর এই 19 মাইনাস আর গুণ করে 38 মাইনাস 2r হলো। এখানে আর পাওয়ার এটা 3 এর উপরেও আছে, এক্স এর উপরেও আছে, একটু ভেঙে লেখা হয়েছে। তারপরের লাইনে এই 19 CR 2 টু দ্য পাওয়ার 19 মাইনাস আর সেটা থাকলো, এই যে সাংখ্যিক মান আরেকটা 3 টু দ্য পাওয়ার আর সেটা এর পাশে লিখলাম, আর এই যে এক্স যুক্ত যে দুইটা অংশ আছে এটার সাথে এটা ভাগ অবস্থায় নিচে আছে এটা, তো ভাগ করলে একই সংখ্যা ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। এখান থেকে যদি আমরা এই আর মাইনাস করি তাহলে সব মিলে -3r হবে। তো এটা আপাতত এই পর্যন্ত থাকলো। এখন আমরা আর প্লাস 2 তম পদের হিসাব করি। আর প্লাস 2 তম তার থেকে 1 যদি কমাই তাহলে আর প্লাস 1 হবে, তাহলে আর প্লাস 2 তম পদ হবে হচ্ছে 19c, এখানে আর প্লাস 1। সেক্ষেত্রে এখানে যে মানে প্রশ্নের দ্বিতীয় পদ ছিল 3/x, তার উপর আর প্লাস 1 পাওয়ার হবে, আর এখানে আর প্লাস 1 হলে প্রথম পদ 2x স্কোয়ার তার উপর 18 মাইনাস আর হবে, কারণ এই দুইটা যোগ করে তো 19 হতে হবে, অর্থাৎ n এর সমান হতে হবে। তো এটা আর এটা যদি যোগ করি মাইনাস আর প্লাস আর কাটা যাবে, 18 আর 1 19 n এর সমান হয়। তারপরে এটা 19c আর প্লাস 1 এটা তো থাকলো, 2 এর উপরে 18 মাইনাস আর পাওয়ার, তারপরে এক্স স্কোয়ারের উপর সেই 18 মাইনাস আর পাওয়ার আছে, সেটা গুণ করে দিলে 18 দুগুণ 36 মাইনাস 2r, এখানে 3x দুইটার উপরে আর প্লাস 1 পাওয়ার। এই 2 আর এই যে 3 এই দুটাকে এখানে পাশাপাশি লেখা হয়েছে, আর এই x এর সাথে এই xটা ভাগ অবস্থায় আছে, ভাগ করলে তাদের পাওয়ার বিয়োগ হওয়ার কথা। 36 মাইনাস 2r থেকে যদি আমরা আর প্লাস 1 বিয়োগ করি, 1 মাইনাস হয়ে 35 হবে, 2r মাইনাস আর মাইনাস 3r হবে। তাহলে এখন এই যে আমরা যে আর প্লাস 1 তম আর হচ্ছে আর প্লাস 2 তম পদ বের করলাম, এই x যেহেতু এখানকার চলক, x এর অংশটুকু বাদ দিয়ে বাকি এই অংশটুকু হচ্ছে আর প্লাস 1 তম পদের সহগ। একইভাবে আর প্লাস 2 তম পদের সহগ হচ্ছে x এর অংশটুকু বাদ দিয়ে এই যে এই অংশটুকু, এটা হচ্ছে আর প্লাস 2 তম পদের সহগ। প্রশ্নে বলা হয়েছে যে আর প্লাস 1 আর আর প্লাস 2 তম পদের সহগ সমান, তো আমরা প্রশ্ন মতে এই সহগ দুইটাকে সমান আকারে লিখলাম। একটা সমীকরণ গঠন হলো, এই সমীকরণ সমাধান করে আমরা আর এর মান বের করার চেষ্টা করব। 19CR এর মানে হচ্ছে যে 19কে আর মানে 19-এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এটা আমি একটু সংখ্যা দিয়ে একটু বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো যে 5C3 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ওপরে 5কে 3 পদ, উল্টো দিকে 5 4 3 পদ এইভাবে করে বিস্তৃত করে সেগুলোর মানে গুণ করতে হবে, আর নিচে প্রথম থেকে শুরু থেকে 1 2 3 এই 3 পদ নিয়ে সেগুলোর গুণফল, এটা ক্যালকুলেশন করলে যা হয় সেটা হচ্ছে 5C3 এর মান। এখন এখানে যদি আমরা একটা অতিরিক্ত 2 ইন্টু 1 গুণ করি, তাহলে নিচেও একটা 2 ইন্টু 1 গুণ করতে হবে, ওপর নিচে একই সংখ্যা গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না। এখন 5 থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন 1 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, এটাকে আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল, এই যে এরকম একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে, 5 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি এটা। আর নিচে দেখো এটা হচ্ছে যে এই 1 2 3 এই অংশটাকে তাহলে এই যে 3 এর ফ্যাক্টোরিয়াল বলতে পারি, আর 2 ইন্টু 1 এটা 2 এর ফ্যাক্টোরিয়াল, অথবা 2কে আমরা 5 মাইনাস 3 লিখতে পারি, 5 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। তো তাহলে হলো কি যে 5C3 মানে হচ্ছে ওপরে 5 এর ফ্যাক্টোরিয়াল, নিচে 3 এর ফ্যাক্টোরিয়াল, আর তারপর এই দুইটা সংখ্যার যে পার্থক্য 5 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে আমরা যে সমীকরণটা গঠন করেছিলাম 19CR, এটাকে আমরা লিখতে পারি ওপরে হচ্ছে 19 এর ফ্যাক্টোরিয়াল, নিচে আর এর ফ্যাক্টোরিয়াল, তারপর 19 আর আর এর পার্থক্য মাইনাস তার ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে যে 2 যুক্ত যে পদটা, ডান পাশেও একটা 2 যুক্ত পদ আছে, এটা গুণ অবস্থায়, এটাকে বাম পাশে এনে এই 2 এনে একই রকম পদগুলো আমরা ভাগ করেছি।
তারপর এই 3 টু দ্য পাওয়ার আর এটাকে আমরা ডান পাশে নিয়ে এই 3 যুক্ত পদের সাথে ভাগ করেছি, আর তার সাথে এই যে এই অংশটুকুকে একটু ভেঙেছি, এটা 19 এর ফ্যাক্টোরিয়াল, নিচে আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, তারপরে 19 আর আর প্লাস 1 এর পার্থক্য 19 মাইনাস মাইনাসের কারণে এখানে মাইনাস হয়ে গেছে এর ফ্যাক্টোরিয়াল। এখন এই দুইটা সমীকরণের উভয় পক্ষে 19 এর ফ্যাক্টোরিয়াল আছে উপরে, তাহলে উভয় পক্ষকে এই 19 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা 1 হয়ে যাবে। নিচে আর এর ফ্যাক্টোরিয়াল এটা থাকলো, 19 মাইনাস আর এটাকে আমরা লিখতে পারি 19 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, যেমন ধরো যে 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো 19 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে যেরকম আস্তে আস্তে নিচের দিকে যদি সিরিয়ালি লেখা হয় সংখ্যাগুলো তো সেগুলোর গুণফল। তো এখানে 19 মাইনাস আর একটা পদ, তার আগের পদ হচ্ছে 18 মাইনাস আর, তার আগে 17 মাইনাস আর হবে। তো এই 18 মাইনাস আর এটাকে ফ্যাক্টোরিয়াল হিসাবে রাখলাম, 19 মাইনাস আর এটাকে আলাদা করে নিলাম। এই 2 আর এই 2 ভাগ অবস্থায় আছে, ভাগ করলে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করার সময় যে এই নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে। এখানে 19 ফ্যাক্টোরিয়াল এটা তো ভাগ করা হয়েছে 1 হয়ে গেছে, আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল আছে এখানে, এটাকে একটু দুই পদে বিশ্লেষণ করা হয়েছে। আর প্লাস 1 যদি আলাদা করি এর পরের পদটা হবে হচ্ছে আর শুধু আর এর ফ্যাক্টোরিয়াল সেটা রেখে দিলাম। এখানে 19 থেকে 1 মাইনাস করলে 18 মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এই যে 3 যুক্ত যে দুইটা পদ ছিল সেই দুইটা ভাগ করে তাদের পাওয়ার বিয়োগ করা হয়েছে। বিয়োগ করলে এখানে এই যে মাইনাস আর প্লাস আর কাটা যায়, 2 এর ক্ষেত্রেও এখানেও প্লাস আর মাইনাস আর কাটা যায়, 19 থেকে 18 মাইনাস করলে 1 অর্থাৎ শুধু 2 হয়। এখানেও 3 এর বেলাতেও 3 টু দ্য পাওয়ার 1 অর্থাৎ শুধু 3 লিখতে পারি। এখন এইভাবে করে যে ভাঙা হয়েছে, এই ভাঙার কারণ হলো কি, দুই পাশে যেন আমরা একরকম করতে পারি, কারণ আর এর মান তো জানি না, এখন আর এর ফ্যাক্টোরিয়াল কীভাবে করব। কিন্তু যদি দুই পাশে একই রকম জিনিস আনতে পারি তাহলে সেটা দুই পাশ থেকে সমীকরণের দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তো এখানে আর এর ফ্যাক্টোরিয়াল ডান পাশেও দেখো যে আর এর ফ্যাক্টোরিয়াল আছে নিচে, উভয় পক্ষকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি গুণ করি তাহলে এটা কাটা যাবে। 18 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল সেটাও আছে ডান পাশে, তো এটাও কাটা যাবে। তাহলে এখানে 1/19 মাইনাস আর থাকলো, তারপরে এই 2 ডান পাশে 1/r+1 ইন্টু এখানে থাকলো হচ্ছে 3। এবার হিসাব অনেক সহজ হয়ে গেছে। এই 2 এটা উপরের সংখ্যা, 2/19 মাইনাস আর ইজ ইকুয়াল টু 3/r+1। এবার আমরা আর গুণন করে এটাকে সরলীকরণ করব। আর গুণন করে আমরা পাই 2r + 2 ইজ ইকুয়াল টু 57 - 3r। তারপর এই আর যুক্ত পদটাকে বাম পাশে এনে 2r এর সাথে যোগ করলে হবে 5r, আর এই 2টা ডান পাশে গিয়ে 55 হবে বিয়োগ করে, তাহলে r ইজ ইকুয়াল টু 5টা 55 এর সাথে ভাগ হয়ে হবে 11। তো আর এর মান বের করতে বলেছিল, আর এর মান আমরা পেলাম হচ্ছে 11। এখানকার বীজগণিতের শেষ প্রশ্নে বলা হয়েছে যে কিউ এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো যখন n ইজ ইকুয়াল টু 9। তো কিউ যে দ্বিপদী রাশিটা প্রশ্নে দেয়া ছিল উদ্দীপকে, সেটা হচ্ছে 3x² - 1/2x হোল টু দ্য পাওয়ার n। এখন প্রশ্নে বলা হয়েছে যখন n ইজ ইকুয়াল টু 9, তো n এর মান যদি 9 হয়, n ইজ ইকুয়াল টু 9 হলে তখন প্রশ্নটা এরকম হয়ে যায়। এখন n হচ্ছে বিজোড় সংখ্যা, আমাদের মধ্যপদ নির্ণয় করতে বলেছে। n এর মান যত হয় পদ সংখ্যা তার থেকে একটা বেশি হয়, তার মানে এটার বিস্তৃতির পদ সংখ্যা হবে হচ্ছে 10টা, জোড় সংখ্যক পদ হবে। তো যখন জোড় সংখ্যক পদ হয় তখন মাঝখানে দুই পাশ থেকে যদি আমরা সমান সংখ্যক পদ বাদ দিই, মাঝখানে 2টা পদ পাওয়া যায়, অর্থাৎ মধ্যপদ সেই ক্ষেত্রে 2টা হয়। তার মানে হলো কি যে n এর মান যখন বিজোড় হয়, n এখানে বিজোড়, তো তখন আমাদের মাঝখানে 2টা পদ হবে। একটা পদ হচ্ছে n+1/2 তম পদ, এই ক্ষেত্রে 9+1/2 অর্থাৎ 5 তম পদ, আর আরেকটা হবে হচ্ছে n+1/2 + 1 তার পরের পদটা, অর্থাৎ 6তম পদ। একটা হলো 5তম পদ আর একটা হলো 6তম পদ। এখন যে কোনো একটা পদ আমরা সরাসরি বের করতে পারি। 5তম পদ হচ্ছে, যেহেতু এখানে n এর মান হচ্ছে 9c, 5তম পদ বলেছি যে যততম পদ তার থেকে 1 কম বিস্তৃত করতে হয়, তো 9cr। c এর নিচে এখানে যদি 4 থাকে তাহলে দ্বিতীয় যে পদটা আছে -1/2x তার উপরে 4 পাওয়ার হবে, আর প্রথম পদের উপর 5 হবে, কারণ এই দুইটার পাওয়ার যোগ করে n এর সমান হতে হবে, অর্থাৎ 9 হতে হবে। এখন হিসাব করি, এটা 9c4, এটা ক্যালকুলেটরের মাধ্যমে 126 পাওয়া যায়। 3 5 পাওয়ার দিলে 243, x² উপর 5 পাওয়ার দিলে x⁻10, মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার দিলে প্লাস হয়ে যাবে,
আর এখানে 2x এর উপর 4 পাওয়ার দিলে 16x⁴। সংখ্যা এখানে 126 আর 243 গুণ আর 16 ভাগ, এটা একসাথে যদি আমরা হিসাব করি 21609/8 হবে। আর x এর অংশটুকু এটা কাটাকাটি করে x⁴। তাহলে এটা হচ্ছে 5তম পদ, অর্থাৎ একটা মধ্যপদ। আর আরেকটা মধ্যপদ আমাদের 6তম পদ। 6তম পদের বেলাতে 9c5 হবে, 6-এর থেকে 1 কম এখানে। দ্বিতীয় পদ যেটা আছে তার উপরে এই 5 পাওয়ার, আর এখানে 5 হলে প্রথম পদের উপরে 4 পাওয়ার হবে, যাতে করে দুইটা মিলে 9 অর্থাৎ n এর সমান হয়। তো 9c5 এটাও 126 হয়। 3-এর উপর 4 পাওয়ার দিলে 81, x² মানে হলো x⁴। মাইনাসের উপর বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসই হয়। আর 1/2 এর উপর 5 পাওয়ার দিলে 32 আর x⁵। এখন এই সাংখ্যিক মান যেগুলো আছে 126 গুণ 81 আর 32 হচ্ছে ভাগ, সেগুলো মিলে আমরা হিসাব করে পাবো 5103/16। এখানে একটা বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্নটা সামনে দেওয়া হয়েছে, গুণ করে বিয়োগ হয়। আর x⁴ কে x⁵ দিয়ে ভাগ করলে হয় x³। তো তাহলে এটা হচ্ছে ষষ্ঠ পদ, দ্বিতীয় মধ্যপদ যেটা সেটা। তাহলে মধ্যপদ দুটো হলো কি, যে একটা 21609/8 x⁴, আর আরেকটা হচ্ছে -5103/16 x³। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উচ্চতর গণিতের বীজগণিত রাজুক উত্তরা মডেল কলেজের বীজগণিতের যে অংশটুকু ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।